আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আস্ক দ্য সিইও সেশনের আপনারা ৪ নম্বর এপিসোড দেখছেন এবং আজকের সেশনে আমরা কথা বলবো এসওপি রাইটিং এবং ইন্টারভিউ যে কল আসে সেটা প্রিপারেশন সম্পর্কে। আমি আরিফ, আমি ফাইন্যান্সার, মানে আমি ফাউন্ডার ফাইন্যান্সার স্টাডি অ্যাব্রোড এবং আমি কাজ করছি একটি ইউএস টেক মাল্টিন্যাশনালে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে এবং আয়ারল্যান্ডে আছি লাস্ট ১০ বছর। এবং এই ১০ বছরের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি লাস্ট কয়েকটা পর্ব ধরে এবং আজকেও শেয়ার করব। এবং প্রথমটাই হচ্ছে এসওপি রাইটিং। আজকে কথা বলবো যে একটা এসওপি রাইটিংয়ের জন্য আপনারা কীভাবে প্রিপারেশন নিতে পারেন এবং সেই এসওপিটা আমি দুইটা পার্সপেক্টিভ থেকে কথা বলবো, যেহেতু কথা বলছি। একটা হচ্ছে আপনার আয়ারল্যান্ডের যেই ভিসার জন্য যে এসওপি সেটা কীভাবে লিখতে পারেন। আর আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি যে অ্যাডমিশন সেটার জন্য কীভাবে এসওপি লিখতে পারেন। আরেকটা এডিশনাল আমি আজকে কথা বলবো যে আয়ারল্যান্ডে যে জবের এসওপি সেটা হচ্ছে আপনারা কীভাবে লিখতে পারেন। সো শুরু করি হচ্ছে আয়ারল্যান্ডে যে ইউনিভার্সিটির যে এসওপি সেটা নিয়ে, যে সেটা আপনি কীভাবে লিখবেন। ইউনিভার্সিটির স্পেসিফিক যে এসওপিটা সেটা হচ্ছে আপনার খুবই সিম্পল। মানে ওটা হচ্ছে ১ পেজ বা ১ থেকে ১.৫ পেজের হওয়াটা, মানে আমি বলবো যে একটা মানে হচ্ছে আইডিয়াল লেন্থ। এর চেয়ে বেশি হওয়াটার কোনো প্রয়োজন নেই। ইউনিভার্সিটির এসওপি যেটা লিখতে হয়, ইউনিভার্সিটি এক্সপেক্ট করবে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে স্কিল সেট আছে সেটার সাথে ইউনিভার্সিটির যেই প্রোগ্রাম সেটার ম্যাচ কতটুকু, অথবা আপনি যেই সাবজেক্টটাতে পড়তে চান সেটার সাথে আপনার যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড সেটা কতটুকু রেলেভেন্ট। এই এতটুকুই যদি আপনি র্যাশনালাইজ করতে পারেন, তারা খুব বেশি মানে হচ্ছে আর বেশি কিছু প্রশ্ন করবে না। তো সেই জন্য বলবো যে ইউনিভার্সিটির যে এসওপি সেটাকে ১ পেজ বা ম্যাক্সিমাম ১.৫ থেকে ২ পেজ, এর বেশি না। মানে এই লেন্থের মধ্যে আপনি আপনার নিজেকে ইন্ট্রোডিউস করছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা সেটা বলছেন, আপনার একাডেমিক রেজাল্টসটাকে এখানে হাইলাইট করতে হবে। আপনার যদি একাডেমিক যেই রেজাল্ট বা একাডেমিক যে প্রোগ্রামটা সেখানে আপনার যদি কোনো রিসার্চ থাকে বা আপনার কোনো যদি থিসিস থাকে বা আপনার যদি কোনো মানে মেনশনেবল কোনো পাবলিকেশন থাকে সেটাকে অবশ্যই হাইলাইট করবেন। জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি কোন ধরনের হচ্ছে ইন্ডাস্ট্রিতে জব করছেন, কোন ধরনের কোম্পানিতে জব করছেন এবং সেই জবে আপনার যে জব ডেসক্রিপশনগুলো কী কী ছিল, আপনার যে স্কিল সেট আপনার কী নিয়ে কাজ করতে হয়েছে সেগুলোকে হাইলাইট করবেন এবং চেষ্টা করবেন যে যে আপনার যে প্রোগ্রামটা ইন্টেন্ডেড প্রোগ্রাম সেটার সাথে যেন সেই এক্সপিরিয়েন্সগুলো মেলে। এবং এর পাশাপাশি ইন জেনারেল আপনি আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে, জব এক্সপিরিয়েন্স থেকে এবং আপনি পার্সোনালি কোন কোন স্কিলস অ্যাকোয়ার করেছেন সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে সেখানে উল্লেখ করতে হবে। তো এই বিষয়গুলো উল্লেখ করে দেখানো যে আমি এই প্রোগ্রামটার জন্য কেন কেন কম্পিটেবল এবং আমি এই প্রোগ্রামটা কমপ্লিট করে আমি ফিউচার প্ল্যান আমি কি দেখতে চাই। সেই যে এসওপিটা সেখানে আপনি আয়ারল্যান্ডের পার্সপেক্টিভেও লিখতে পারেন যে আমি এটা শেষ করে আমি আয়ারল্যান্ডে এটা করতে চাই, বা আমি এটা শেষ করে আমি বাংলাদেশে ব্যাক করে আমি এই ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাই। সো এই বিষয়গুলোকে হচ্ছে আপনারা মেনশন করবেন। আপনারা চাইলে লাস্টে একটা আন্ডারটেকিং দিতে পারেন যে হচ্ছে আমি এই প্রোগ্রামটা শেষ করে আমি বাংলাদেশে ব্যাক করব, বা হচ্ছে আমি এই প্রোগ্রামটা শেষ করে আমি আয়ারল্যান্ডে হচ্ছে আমি ক্যারিয়ার করবো। ইউনিভার্সিটি এটাতে কিছুই মনে করার নেই। সো এটা হচ্ছে ইউনিভার্সিটির এসওপির আমি বলবো যে মেইন যে কনসেপ্ট সেটা। এখানে ফান্ডিং, ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশনগুলো বা ইস্যুগুলো সেখানে এইভাবে মেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ ইউনিভার্সিটি যেটা বললাম যে স্পেসিফিক্যালি হাইলাইট করবে যে আপনারা ইউনিভার্সিটি প্রোগ্রামের রিলেটেড আপনার কম্পিটেবিলিটিটাই ওরা হচ্ছে চেক করবে মেইনলি। তারপর আসছে হচ্ছে ভিসা প্রসেসিং এর জন্য আপনার কোন ধরনের এসওপি লিখতে হবে। এটাকে এসওপি বলা হয়, কভার লেটার বলা হয়, অ্যাপ্লিকেশন লেটার বলা হয়। আপনি যেভাবেই এটাকে ডিফাইন করতে চান না কেন, ইট স্টিল দ্য সেম থিং। ইট ইজ স্টিল দ্য সেম থিং। সো ভিসা প্রসেসিং এর যেই কাভার লেটার যেটা হতো, আমরা যেটা আয়ারল্যান্ড স্পেসিফিক বলছি, যে আগে আমরা মোটামুটি সেটার লেন্থও ২ পেজ রাখতাম। মানে হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা আসতো আমরা তাদেরকে ওইভাবে অ্যাডভাইস করতাম যেন হচ্ছে তারা সেটার লেন্থটাও হচ্ছে ২ পেজ রাখে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এখন আয়ারল্যান্ডে এম্বাসি আরও অনেক ইনফরমেশন চায়, যে বাংলাদেশে সেম কোর্স আছে, এখানেও যদি সে সেই কোর্সটা করতে আসতে চায় সেটার কারণটা কি, বা এই কম্পেটিবিলিটিগুলো তারা চেক করতে চায় বা কম্পারেটিভ অ্যানালিসিসটা তারা দেখতে চায়। সেই জন্য এখনকার এসওপি যেটা মানে ভিসা অ্যাপ্লিকেশন কাভার লেটার হোক বা হচ্ছে এসওপি হোক, সেটার লেন্থে আপনি চাইলে ৩ থেকে ৪ পেজ রাখতে পারেন। সেই এসওপিতে কী কী জিনিস থাকবে, সেই এসওপিতেও সেম আপনি প্রথমে আপনার নিজের বর্ণনা দিচ্ছেন, ব্যক্তিগত আপনি কিছু একদম খুবই লাইট ইনফরমেশন রাখতে পারেন, কারণ তারা আপনার ব্যক্তিগত ইনফরমেশনের চেয়ে আপনার একাডেমিক, আপনার প্রফেশনাল এবং আপনার যে আদার যে ইনফরমেশনগুলো আছে আমি বলছি এখন, সেগুলোতে বেশি ইন্টারেস্টেড। সো একাডেমিক প্রোফাইলে সেম আপনি একাডেমিক প্রোফাইল লিখবেন। আপনার একাডেমিক প্রোফাইলে যে আপনার রেজাল্ট, আদার যদি কোনো আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট থাকে, যেমন আমাদের এখানে অনেকে আসে তারা দেখা গেলো সিজিপিএ সে ফর এক্সাম্পল 3.8, 3.9, সেটাকে অবশ্যই হাইলাইট করা, সেটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কত পার্সেন্ট সেটা উল্লেখ করা। অনেক ক্ষেত্রে একটা ছোট জিনিস বলি যে প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে দেখা যায় যে 2.8, 2.9 এই সিজিপিএগুলো কিন্তু পাবলিক ইউনিভার্সিটির সিজিপিএর যে পার্সেন্টেজ, মানে আমি যদি পার্সেন্টেজ বলি সেখান থেকে অনেক বেশি। যেমন পাবলিক ইউনিভার্সিটিতে 3.5 একটা ছেলে পেলো, আরেকদিকে হচ্ছে মানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে নর্থ সাউথ বা আইইউবি বা এই লেভেলের যে ইউনিভার্সিটি সেখান থেকে একটা ছেলে 3 সিজিপিএ নিয়ে বের হলো। সো
যদি আমি গ্রেডিং এর ক্রাইটেরিয়া দেখি, আমি যেটা দেখেছি, আই কুড বি রং, বাট আমি ম্যাক্সিমাম কেসেস এটা দেখেছি যে যাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে 3 বা 3.2 থাকে, তাদের কিন্তু পার্সেন্টেজ হচ্ছে 3.5 এর চেয়ে বেশি থাকে। মানে পাবলিক ইউনিভার্সিটি 3.5 এর চেয়ে, কারণ পাবলিক ইউনিভার্সিটিতে 80-তে হচ্ছে 4, ওয়ারেস যেখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে 90-তে হচ্ছে কিন্তু A+ না। তো এই বিষয়টা মাথায় রাখবেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের ওই পার্সেন্টেজটা দেখানোর জন্য, তাহলে তারা বুঝবে যে আপনার সিজিপি একটু কম হলেও কম্পারেটিভলি আপনার পার্সেন্টেজ অনেক হাই। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টের কথা বললাম। তারপর যে হচ্ছে জব যেই ডেসক্রিপশন সেটাকে মেনশন করা, যে আপনি প্রিভিয়াস যে জব এক্সপিরিয়েন্স অ্যান্ড হিস্ট্রি সেটাকে বলবেন, কোথায় কোথায় জব করেছেন সেটাকে মেনশন করবেন, এবং সেই জব থেকে আপনি কতটুকু হচ্ছে শিখেছেন, আপনি কতটুকু স্কিল অ্যাচিভমেন্ট করেছেন, আপনি কতটুকু আপনার সেই জবের সাথে এই প্রোগ্রামটা কম্পিটেবল, বা এই প্রোগ্রামের জন্য আপনার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স কীভাবে আপনাকে হেল্প করবে, সেই জিনিসটা হচ্ছে আপনি দেখানোর চেষ্টা করবেন। জব এক্সপিরিয়েন্স গেল, তারপর কিছুটা হচ্ছে আপনার র্যাশনালাইজ করতে হবে যে কেন আয়ারল্যান্ড এবং কেন এই ইউনিভার্সিটি। আমি একটা জিনিস বোধহয় মিস করে গিয়েছি আগের যে সেকশনটা বললাম যে ইউনিভার্সিটি এসওপিতে, সেখানে কেন এই ইউনিভার্সিটি এই জিনিসটাকে হাইলাইট করাটা প্রয়োজন। আমি এখানে মানে হচ্ছে বিস্তারিত বলছি যে কিভাবে আপনি এটাকে এক্সপ্লেন করতে পারেন। কেন এই ইউনিভার্সিটি বা কেন এই দেশ, প্রথমে হচ্ছে কেন এই দেশ। কেন এই দেশের ক্ষেত্রে আপনি এক্সপ্লেন করবেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের পার্সপেক্টিভ থেকে একটা কম্পারেটিভ অ্যানালিসিস, যে কেন বাংলাদেশে না, কেন আয়ারল্যান্ডে। সেখানে আপনি সোশিও ইকোনমিক যে বিষয়গুলো সেগুলো আনতে পারেন, পড়াশোনার মান আনতে পারেন, এই যে বিষয়গুলো সেগুলো আপনি দেখাবেন যে অবশ্যই বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড বা যে আপনি যেই কান্ট্রিতে অ্যাপ্লাই করছেন সেখানকার যে সোশিও ইকোনমিক বা একাডেমিক যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে আলাদা, এবং আলাদা কি কি বিষয় উল্লেখ করবেন সেটা আমি আপনার রিসার্চের উপর ছেড়ে দিলাম। আমি জাস্ট হিন্ট দিচ্ছি যে এই বিষয়গুলোকে আপনাকে ইনক্লুড করতে হবে। এর পাশাপাশি যে কোর্স যেই হচ্ছে আপনার কম্পারেটিভ অ্যানালিসিস, যে আপনি কেন এই ইউনিভার্সিটিতে পড়তে চান সেটার একটা হচ্ছে আপনার অ্যানালিসিস করতে হবে। যেমন সে ফর ইনস্ট্যান্স যে আমি ইউসিডি স্মার্টফিট থেকে পড়াশোনা করেছি আয়ারল্যান্ডে এসে, যেটা হচ্ছে আয়ারল্যান্ডের নাম্বার 1 বিজনেস স্কুল, ইউরোপের মধ্যে টপ 30 বিজনেস স্কুল, এবং হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও কিন্তু এটা হচ্ছে 100-র ভিতর থাকে। সো আমি যখন বাংলাদেশ থেকে আসলাম তখন কিন্তু ওই কম্প্যারিজনটা আমি দেখিয়েছি যে বাংলাদেশে আমি যে বিজনেস স্কুলটা পড়িয়েছি এটা ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং করতে, এখানকার র্যাঙ্কিং কত। তো সবাই চাইবে একটা ভালো জায়গাতে পড়াশোনা করতে, এবং এটাতে কারো কোনো বাধা দেওয়ার মানে কথা না। তো আপনি সেই বিষয়টাই হাইলাইট করবেন যে তার র্যাঙ্কিং ভালো, তার যে কোর্স কারিকুলাম সেটা নিয়ে একটু মানে হচ্ছে অ্যানালিসিস করবেন যে তার কোর্স প্রোগ্রামটা কতটুকু কম্প্রিহেন্সিভ। বাংলাদেশের চেয়ে বাংলাদেশে অনেক ক্ষেত্রে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ হচ্ছে পড়ানো হয়, এখানে প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ পড়ানো হয়। সো এই ইনসাইটগুলো চেষ্টা করবেন আপনার যে এই ইউনিভার্সিটি কেন, মানে এই বিষয়গুলো হাইলাইট করার জন্য, এখানকার এমপ্লয়াবিলিটি রেট এবং এখানকার যারা গ্র্যাজুয়েট তাদের ফিউচার কেমন, এই বিষয়গুলোকে হাইলাইট করবেন। তারপর হচ্ছে এই কোর্সটা কেন। তো এই কোর্সটা কেন এটা করতে যেয়ে হচ্ছে আপনার মানে ইনডেপথ একটা অ্যানালাইসিস প্রয়োজন, যে আপনি বাংলাদেশের সিমিলার অথবা মানে হচ্ছে কাইন্ড অফ সিমিলার কোর্স করছেন, আপনি এখানে এসে কেন করবেন, এটা কিন্তু এখন তার মেজর রিজন হিসেবে দেখাচ্ছে ভিসা রিফিউজালের ক্ষেত্রে। তো সেখানে আপনাকে অনেক বেশি স্ট্র্যাটেজিক হতে হবে, যে আপনি দেখাবেন যে বাংলাদেশের কোর্সের সাথে এখানকার কোর্স কিভাবে আলাদা, এবং বাংলাদেশের কোর্সের সাথে এখানকার কন্টেন্টগুলো কীভাবে আলাদা, এখানে অ্যাপ্রোচটা কীভাবে আলাদা, সেই বিষয়গুলোর টোটাল কম্পারেটিভ একটা অ্যানালিসিস আপনার হচ্ছে সেখানে দাঁড় করাতে হবে, এবং দাঁড় করে আপনাকে প্রমাণ করতে হবে যে এই কোর্সটা অবশ্যই আমার আয়ারল্যান্ডে বা আপনি যেখানে করতে চান আমার করার ইচ্ছা এই জন্যই যে আমি এই বেনিফিট বা এই অ্যাডভান্টেজগুলো হচ্ছে আমি এই কান্ট্রি থেকে বা এই কোর্স থেকে আমি পাবো। তো আশা করছি বিষয়টা আপনারা আরেকটু রিসার্চ করবেন নিজেদের মতো করে, এবং দেখানোর চেষ্টা করবেন যে কেন এই কোর্সটার জন্য এই কান্ট্রিটাকে আপনি বেছে নিয়েছেন এবং আপনার সিদ্ধান্তটা সঠিক, এই জিনিসটা মেনশন করতে হবে। তারপর আসবে হচ্ছে ফান্ডিংয়ের পার্সপেক্টিভ। ফান্ডিংয়ে হচ্ছে আপনার দেখাতে হবে যে আপনার ফান্ডিং সলভেন্সি কতটুকু আছে। আমি এটা নিয়ে আগের ভিডিওগুলোতে কথা বলেছি। ফান্ডিংয়ে আপনার মাস্টার্সের ক্ষেত্রে ওরা দেখতে চাইবে আপনি টিউশন ফি পে করেছেন কিনা, বা টিউশন ফি পে করার সক্ষমতা আছে কিনা। এর পাশাপাশি আপনার লিভিং এক্সপেন্ডিচার বাবদ আপনার নির্দিষ্ট ফান্ড আছে কিনা। বন্ড যদি কিনতে পারেন দ্যাটস দ্য বেস্ট, বাট এখন দেখা যাচ্ছে বন্ড কিনলেও ওরা স্যাটিসফাইড না, ওরা দেখতে চাচ্ছে আপনার অ্যাডিশনাল ফান্ডিং আছে কিনা। সো আপনি চেষ্টা করবেন যে 15 থেকে 20 হাজার ইউরো যদি পসিবল হয় লিভিং এক্সপেন্ডিচার হিসেবে দেখানোর জন্য, যে আপনার টিউশন ফি দেওয়ার পরও বা আপনি যদি হাফ টিউশন ফি দিয়ে থাকেন এখানে আসার পর আপনার বাকি হাফ টিউশন ফি আপনার হাতে আছে, এবং আপনার এর পাশাপাশি লিভিং এক্সপেন্ডিচার বাবদ আপনার কাছে অ্যাডিশনাল ফান্ডিং আছে। এই বিষয়টা দেখতে চাইবে। ব্যাচেলারের ক্ষেত্রে হচ্ছে আরেকটু আলাদা, যেমন ব্যাচেলার যদি 3-4 বছরের কোর্স হয়, সেই 3-4 বছরের টিউশন ফি প্লাস হচ্ছে 3-4 বছরের লিভিং এক্সপেন্ডিচার প্রত্যেক বছর 10,000 ইউরো করে ধরে আপনার ওইভাবে ক্যালকুলেট করতে হবে যে আপনার একাডেমিক ফির জন্য 3 বা 4 বছর হলে 40,000, আর হচ্ছে আমি 4 বছর ধরছি, এবং 4 বছর লিভিং এক্সপেন্ডিচার হচ্ছে 40,000। এভাবে 80,000 বা 80,000 না হলেও এর কাছাকাছি কোনো একটা সংখ্যা আপনাকে দেখাতে হবে যেটার একদম ইমিডিয়েট অ্যাভেলেবল ফান্ড আপনার কাছে আছে। সেখানে আপনি চাইলে হচ্ছে ফিক্সড ডিপোজিট দেখাতে পারেন, আপনি সঞ্চয়পত্র দেখাতে পারেন, এবং আপনি যে আদার অল্টারনেটিভ সোর্সেস অফ ফাইন্যান্স যেটাকে হচ্ছে আপনি মানে খুব সহজে লিকুইডেট করতে পারবেন, সেটা হচ্ছে তাদের পারপাস। আমি গ্রুপে অনেক সময় কোশ্চেন দেখি যে সঞ্চয়পত্র দেখাতে পারবো কিনা বা হচ্ছে এফডিআর দেখাতে পারবো কিনা। এটার অ্যান্সারটা খুবই সহজ। ওরা দেখতে চাইবে আপনি এমন কিছু দেখাচ্ছেন কিনা যেটা হচ্ছে আপনি লিকুইড করতে পারবেন খুব ইজিলি। যেমন ফিক্সড অ্যাসেট, আপনার একটা ল্যান্ড বা একটা প্রপার্টি, ওইটাকে কিন্তু আপনি সেভাবে দেখালে ওরা খুব মানে
পজিটিভলি নাও নিতে পারে যদি আপনি ওইটাকে একমাত্র লিভিং এক্সপেন্ডিচার হচ্ছে সলভেন্সি দেখাতে চান। কারণ আপনি নিজেও জানেন যে একটা অ্যাসেট বিক্রি করে আপনার টাকা লিকুইডেট করতে অনেক সময় লাগবে। সো সেই জন্যই আপনি মাথায় রাখবেন যে আপনি কোন জিনিসটা লিকুইডেট করতে পারেন খুব সহজে এবং সেটা কি তারা একসেপ্ট করবে। এটা হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিট হতে পারে, যেটা বললাম সঞ্চয়পত্র হতে পারে, বা প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট হতে পারে। সো মানে যেটা আপনি দেবেন না কেন সেটা অফকোর্স যেটা বললাম যে লিকুইড হতে হবে, মানে লিকুইড ফর্মে। যদি ক্যাশ লিকুইডিটি নাও থাকে যেন ওটাকে খুব সহজে লিকুইডেট করা যায়। এটা হচ্ছে ফান্ডিংয়ের পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আপনার সোর্স অফ ফাইন্যান্স। মানে হচ্ছে আপনি ফান্ডিং দেখাচ্ছেন আমার এত টাকা আছে, এত টাকার ফিক্সড ডিপোজিট আছে, বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু মেক এ কোরিলেশনশিপ যে আপনি এই টাকাটা কোত্থেকে আসছে। আপনার যদি 5 বছর আগের একটা প্রভিডেন্ট ফান্ড থাকে, ইটস ইজি টু শো। আপনি প্রভিডেন্ট ফান্ডের সার্টিফিকেট দেখাবেন এবং ওইখানে রেফারেন্স দিয়ে দেবেন যে দিস ইজ মাই প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট রেফারেন্স, প্লিজ হচ্ছে রিভিউ দ্য সার্টিফিকেট অ্যাটাস্ট ফর ইউর রেফারেন্স, মানে এরকম একটা দেয়া। অফকোর্স আপনার সাপ্লিমেন্টারি ফর্ম, ফাইন্যান্স সামারি ফর্মে আপনি সেই এক্সপ্লেনেশনগুলো দিচ্ছেন, সেই রেফারেন্সগুলো দিচ্ছেন, এটা কবে থেকে শুরু হয়েছে, ম্যাচুরিটি কত, সেই সেই জিনিসগুলো দিচ্ছেন। তো তারা সেখানে ভেরিফাই করবে, বাট অ্যাট দ্য সেম টাইম কাভার লেটারেও সেই রেফারেন্সগুলো দিয়ে দেওয়াটা বেটার, যাতে হচ্ছে তারা ওই কোরিলেশনশিপটা মানে হচ্ছে মেক করতে পারে। ওকে। তারপর হচ্ছে আপনার যদি প্রিভিয়াস কোনো ভিসা রিফিউজাল থাকে, সো ভিসা রিফিউজালের ক্ষেত্রে আপনি অবশ্যই তাদেরকে এক্সপ্লিসিটলি নিজে থেকেই বলবেন যে আপনার প্রিভিয়াস কোনো ভিসা রিফিউজাল ছিল কিনা এবং কী কারণে ছিল। দ্যাটস ইম্পর্টেন্ট। এবং শুধুমাত্র এই দুইটা জিনিসই না, আপনি এবার সেটাকে মিটিগেট করার জন্য কী কী করেছেন, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু মেনশন ইন ইউর এসওপি। যে হচ্ছে আপনি এবার আপনার যে আগের ফল্টগুলো ছিল সেটাকে কীভাবে মিটিগেট করেছেন এবং এবার আপনি কীভাবে ওয়েল প্রিপেয়ার্ড এবারের জন্য, সেই জিনিসটাকে মেনশন করুন। আমাদের ফাইন্যান্সার থেকে অনেকে আসে ভিসা রিফিউজাল নিয়ে এবং আমরা কিন্তু চেষ্টা করি তাদের যে রিফিউজাল এক্সপ্লেনেশনটাকে সেটাকে এমনভাবে দিতে যাতে এম্বাসি কনভিন্সড হয়ে যায় যে হ্যাঁ, এই যে ক্যান্ডিডেটটা সে হচ্ছে আপনার যে আগের যে ইস্যুগুলো আছে সেগুলোকে রিজলভ করে সে মানে একদম ঠিক মতো বা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এবার প্রিপারেশন নিচ্ছে। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসপেক্ট আসবে আপনার ফ্যামিলি টাইজ, হচ্ছে আপনার বাংলাদেশে কোনো ফ্যামিলি টাইজ আছে কিনা বা আপনি বাংলাদেশে ফেরত যাবেন কিনা। এই জিনিসটা আমি যেটা আগেও মেনশন করেছিলাম যে আপনার একাডেমিক যে এসওপিটাতে সেটাতে এটা মেনশন করার খুব বেশি একটা প্রয়োজন নেই, কিন্তু আপনার ভিসা প্রসেসিংয়ের যে আপনি অ্যাপ্লিকেশন বা হচ্ছে এসওপিটা লিখছেন সেটাতে ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশে ফেরত যাবেন এই কোর্সটা শেষ করার পর। অ্যান্ড এটার কোনো অল্টারনেটিভ আপনার মানে হচ্ছে আপনি দেখাতে পারছেন না। আপনি অবশ্যই অবশ্যই বাংলাদেশে ফেরত যাবেন, এই পার্সপেক্টিভ থেকে আপনার লিখতে হবে। আপনার ফ্যামিলি টাইজ, আপনার হচ্ছে ওখানে একটা জব আছে, আপনি ছুটি নিয়ে এসেছেন, জবে ফেরত যেতে হবে, আপনার হচ্ছে ওখানে প্রসপেক্ট এখান থেকে ভালো, আপনি ওখানে গেলে আপনার আর্নিং পোটেনশিয়াল ভালো, এই বিষয়গুলোকে হচ্ছে আপনার খুব বেশি করে হাইলাইট করতে হবে এবং আপনি কিছু বাইন্ডিং রিজন দেখাবেন যেটাতে তারা আসলেই কনভিন্সড হয় যে আপনি ফেরত যাবেন। এবং সবশেষ একটা আন্ডারটেকিং দেওয়া যে হচ্ছে হ্যাঁ, আমি উপরে যেটা লিখেছি সেটা একদম সম্পূর্ণ সঠিক এবং সম্পূর্ণ নির্ভুল এবং আমি নিজ থেকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে হচ্ছে আমার ইনফরমেশনগুলো আমি মানে নিজের জ্ঞানে এবং হচ্ছে সজ্ঞানে দিয়েছি এবং এটাতে কোনো ধরনের এরর বা কোনো ধরনের ম্যানিপুলেশন নেই। এটা দিয়ে আপনি নিচে হচ্ছে আপনার সিগনেচার অ্যান্ড এভরিথিং দিলেন। সো এটাই হচ্ছে মোর অর লেস আপনার হচ্ছে যে ভিসা প্রসেসিংয়ের এসওপি, সেটার হচ্ছে আপনার একটা টেমপ্লেট। ভিসা প্রসেসিংয়ের যে এসওপিটা সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা খুবই ক্রুশাল ডকুমেন্ট। সো আপনাদের যদি কোনো প্রফেশনাল হেল্প লাগে এটার জন্য আমি অফকোর্স মানে এনকারেজ করবো যে আপনি ফাইন্যান্সিয়াল টিমের সাথে কন্ট্যাক্ট করুন এবং আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন আমাদের থ্রুতে সাবমিট করেন, এই প্রত্যেকটা স্টেপে আমরা আপনাদেরকে হেল্প করবো। এবং আপনারা যদি কোনো প্রফেশনাল হচ্ছে সার্ভিস নিতে চান, কারণ আমরা যেটা করি যে আমাদের যারা স্টুডেন্ট আছে যারা আমাদের থ্রুতে অ্যাপ্লাই করে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ মানে হচ্ছে ফ্রি টু চুজ যে তারা কি করতে চায়। আমরা জিরো কনসালটেন্সি ফি পলিসি এখনও চালু রেখেছি, ইনশাল্লাহ সামনেও রাখবো। আমাদের থ্রুতে কেউ অ্যাপ্লিকেশন করলে তার কাছ থেকে আমরা কোনো কনসালটেন্সি ফি নিব না, আনলেস সে আমাদের কাছ থেকে চায় যে ভাই আমি পেইড কনসালটেন্সি নিতে চাই, অথবা আমরা ফিল করি যে তার পেইড কনসালটেন্সি ফি নেওয়া উচিত। কারণ যেটা হয় যে অনেক সময় আমরা স্টুডেন্টকে একদম A to Z আমরা আমাদের একদম টাইম এফোর্ট সব কিছু দিয়ে অনেক সময় হচ্ছে স্পেন্ড করে তাকে আমরা গাইড করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় লাস্ট মোমেন্টে শেষে বলে যে ভাই আমরা এটা করতে পারি না, আমাকে একটু কাইন্ডলি হেল্প করুন। তো সেই ক্ষেত্রে যদি কারো ইচ্ছা হয় তারা চাইলেই পেইড প্যাকেজটা নিতে পারে। আমার এটা বলার উদ্দেশ্য এটাই যেন কোনো কনফিউশন না থাকে। ফাইন্যান্সার অলওয়েজ চার্জড জিরো কনসালটেন্সি ফি ফ্রম দ্য স্টুডেন্ট। আমরা কখনোই মানে এটা বলি না যে আমরা ফ্রি সার্ভিস দিই। আমরা হচ্ছে জিরো কনসালটেন্সি ফি স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, কারণ হচ্ছে আমরা ইউনিভার্সিটির সাথে যেহেতু ডিরেক্ট পার্টনারশিপ আছে, উই গেট কমিশন ফ্রম দেম অ্যান্ড উই আর ভেরি মাচ ভোকাল অ্যান্ড এক্সপ্লিসিট অ্যাবাউট ইট। এখানে কোনো হাইড অ্যান্ড সেকের বিষয় নেই। সো যারা নিজে থেকেই করতে পারবেন আমরা গাইডেন্স দিব, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সেশন সবাইকে দিই অ্যাজ এ কনসালটেন্ট। এবং আশা করি যে যারা মানে হচ্ছে নিজে থেকে করতে ইচ্ছুক তারা নিজে থেকেই তাদের ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে পারেন, আমরা A to Z তাদের সাথে থাকি। কেউ যদি প্রফেশনাল কনসালটেন্সি নিতে চান সেই অপশনটা আমরা চালু করেছি লাস্ট সেপ্টেম্বর থেকে, এবং আপনারা সেই অপশনটা ট্রাই করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। দ্যার ইজ নো মানে হচ্ছে বাইন্ডিংস ফর দ্যাট। এখন আসি জবের এসওপি, যেটা বললাম আজকে যেহেতু ফাইন্যান্সিয়াল স্টাডি অ্যাব্রোড থেকে আমি একাডেমিক এসওপি এবং হচ্ছে ভিসা প্রসেসিং এসওপি নিয়ে কথা বলছি, আমি ভাবলাম হোয়াই ডোন্ট আই প্রোভাইড সাম এক্সপ্লেনেশন অর সাম
ক্লারিফিকেশন অফ দ্য জব এসওপি। এখানে অনেকে জবের জন্য ট্রাই করছে, এখানে যারা এসে গেছে তারা, সো তারা কিভাবে তাদের জবের এসওপিটা লিখতে পারবে। তো সেটাও অনেকটা হচ্ছে আমি বলবো একাডেমিক এসওপির মতো, ভিসা প্রসেসিং এসওপির মতো এত লম্বা হওয়াটার কোনো প্রয়োজন নেই। ম্যাক্সিমাম 1 থেকে 2 পেজ, এবং সেখানে তার স্টোরিটা বলা, যে সে একটা জবের জন্য অ্যাপ্লাই করছে, সেই জবের জন্য সে কিভাবে কম্পিটেবল, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হোক বা তার প্রিভিয়াস প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হোক সেটা দিয়ে। বা একটা ফ্রেশ গ্র্যাজুয়েট যদি জবের জন্য অ্যাপ্লাই করে, মানে গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোর জন্য, সেখানে তাকে দেখাতে হবে যে গ্র্যাজুয়েট প্রোগ্রামের জবের জন্য সে কিভাবে, তার যোগ্যতা কতটুকু, এবং সেই গ্র্যাজুয়েট প্রোগ্রামে সে জয়েন করে সে কী কী শিখতে চায়, কী কীভাবে কন্ট্রিবিউট করতে চায়। এই বিষয়গুলো হচ্ছে ফোকাস করতে হবে এসওপিটাতে। এটা 1 থেকে ম্যাক্সিমাম 2 পেজ। একজন ফ্রেশার যিনি হচ্ছে একদম সবেমাত্র গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করছে, তার এসওপিটা আমি চাইবো যেন 1 পেজেরই থাকে, এর চেয়ে বেশি আসলে যাওয়ার কথা না, আনলেস তার আগের অনেক মানে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে না অল। যে যিনি এক্সপিরিয়েন্স প্রফেশনাল আয়ারল্যান্ডে এসে জবের জন্য অ্যাপ্লাই করছেন, তার এসওপিটাও ম্যাক্সিমাম 2 পেজ। এবং এই এসওপিটাতে একাডেমিক রেজাল্ট তো আছে, কিন্তু ম্যাক্সিমাম বা মেজরিটি ইম্পর্টেন্স দিতে হবে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স, জবের যে স্কিল সেটা, এবং হচ্ছে আপনার যেই এই যে জবের রেসপন্সিবিলিটি যেটা আপনি দেখেছেন, আপনি লিঙ্কডইন থেকে হোক বা জবের ওয়েবসাইট থেকে হোক, ওই রেসপন্সিবিলিটির সাথে মিলিয়ে আপনি চেষ্টা করবেন আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডকে মেলানোর জন্য, যে আমি এটা করেছি, আমি এখানে এইভাবে মানে হচ্ছে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি, আমি এইভাবে কন্ট্রিবিউট করতে পারি। সো এই বিষয়গুলোকে মাথায় রাখবেন, যে হচ্ছে আপনার যে নেক্সট জব যেটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা আপনার প্রিভিয়াস জবের সাথে এবং সেই জবের এক্সপিরিয়েন্সের সাথে এই জবের যে রিকোয়ারমেন্ট সেটা ম্যাচ করছে কিনা, এই জিনিসটাকেই দেখানোর চেষ্টা করবেন একটি স্টোরির মাধ্যমে। সো এটাই ছিল হচ্ছে আপনার জবের রেসিপি। আমি আমার নেক্সট সেগমেন্টে চলে যাই। নেক্সট সেগমেন্ট হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন। সো আয়ারল্যান্ডের ভিসার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে স্টেপ বা মাইলস্টোন এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন। এম্বাসি থেকে র্যান্ডমলি হচ্ছে প্রশ্ন করা হয়, এবং তারা অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে, যে হচ্ছে আপনি কেন আয়ারল্যান্ডে যেতে চান, আপনি এই কোর্সটা পড়ার উদ্দেশ্য কি, আপনি ইউনিভার্সিটি সম্পর্কে কী কী জানেন, আপনার ফাইন্যান্স সম্পর্কে বলুন। তো এই বিষয়গুলোকে হচ্ছে স্টুডেন্টদের মাথায় রাখতে হবে। আমরা ফাইন্যান্সার থেকে যেটা করি, আমাদের এখান থেকে যারা মানে হচ্ছে স্টুডেন্ট ফাইল জমা দেন বা হচ্ছে অ্যাপ্লিকেশন করেন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ওদেরকে আমরা যখন ভিসা প্রসেসিংয়ের যে ডকুমেন্ট সেটা জমা দেওয়া হয় আমার টিম থেকে, তখন র্যান্ডমলি কল করা হয়, এবং কল করা হয় এমনভাবে যেন তারা বুঝতে না পারেন যেটা কি এম্বাসি থেকে করেছেন, আমরা করেছি। আমরা এই জন্যই তাদেরকে করি, র্যান্ডমলি কল করি, যেন তারা আগে থেকে অ্যালার্ট থাকে যে এই ধরনের কোশ্চেন করা যেতে পারে। আমাদের বাংলাদেশের যে টিম, তারা খুবই অ্যাক্টিভলি এই জিনিসটা করে। লাস্ট উইকেও বেশ কয়েকজন কল পেয়েছিল, এবং কল পাওয়ার পর সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা এম্বাসি থেকে কল পেয়েছি, কিন্তু পরবর্তীতে তারা আসলে বুঝতে পারে যে এটা এম্বাসি কল না, এটা আমাদের পক্ষ থেকেই ডেমনস্ট্রেশন কল ছিল বা ডেমো কল ছিল, যাতে তারা ওই ধরনের একটা ফিলিংস পেতে পারে। সো ফাইন্যান্সের মানে স্টাডি অ্যাব্রড টিমের ওরাও দেখছে এই লাইফটা। সবাইকে ধন্যবাদ আসলে, যে এই ইনিশিয়েটিভটার মানে তোমরা যেভাবে সাকসেসফুলি এক্সিকিউট করছো সেটার জন্য। এবং এর ফলে আসলে স্টুডেন্টরা মানে আমাদের যারা ফাইন্যান্সের স্টুডেন্ট তারা আসলে বুঝতে পারে যে তাদের কী ধরনের প্রিপারেশন নেওয়া উচিত। এবং আমরা সরাসরি ফিডব্যাকও দিয়ে দিই একটা সামারি সহ। আমাদের টিমে মেহরাব, তারপর হচ্ছে মুন, ইমরান, তামান্না, ঋতু, সবাই হচ্ছে যার যার অবস্থান থেকে কল করছে, এবং এই ইন্টারভিউ তো সম্পূর্ণ ইংলিশে কন্ডাক্ট হচ্ছে, এবং আমরা সাথে সাথে একটা তাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি যে হচ্ছে আপনার এখানে ফল্ট ছিল বা এখানে ভুল ছিল, আপনি এটাকে কারেক্ট করবেন আপনি ইন্টারভিউর জন্য। এখন আমি ফেরত আসি, ইন্টারভিউতে কী কী ধরনের কোশ্চেন আসে। প্রথমে হয়তো আপনাকে এক্সপ্লেন করতে বলবে যে টেল আস অ্যাবাউট ইউরসেলফ। সো এটার কোশ্চেনটা করার উদ্দেশ্যটা এটাই, যে আপনার নিজের সম্পর্কে জানা তাদের, যে আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেটা সঠিক কিনা। বাট এটার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা দেখা। মানে প্রথম 1 মিনিটে তারা জাজ করবে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির লেভেলটা কতটুকু, মানে স্পিকিং এবিলিটি কতটুকু। 2 নম্বর হচ্ছে আপনি কেন এই কোর্সটা সিলেক্ট করছেন। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে ইউ গো থ্রু ইউর ডকুমেন্টস, মানে হচ্ছে আপনার যে এসওপি, আপনার যে ফাইন্যান্স সামারি ফর্ম, আপনার যে সাপ্লিমেন্টারি স্টুডেন্ট ফর্ম, এই জিনিসগুলো আপনার খুবই মানে হচ্ছে ভালো মতো গো থ্রু করা উচিত। এবং এই জায়গাটাতে আসলে ইট মেক্স এ হিউজ ডিফারেন্স। এবং আমি মনে করি যে স্টুডেন্টরা এখন রিয়ালাইজ করছে। বাংলাদেশে 2-3টা এজেন্সি আছে, তারা আসলে চেষ্টা করেছিল যে আমাদের যে অ্যাপ্রোচ সেটাকে প্রশ্নবিদ্ধ করার, যে আমরা কেন স্টুডেন্টদেরকে শুধুমাত্র কাউন্সিলিং করি, আমরা কেন স্টুডেন্টদের জন্য এসওপি লিখে দিই না। দে ইউজ টু চার্জ 1 লাখ 2 লাখ টাকা, এবং তারা ইরেশনালি এটা চার্জ করে আবার তাদের পয়েন্টটাকে জাস্টিফাই করার চেষ্টা করতো যে আমরা লিখে দিই এই জন্য আমরা 1.5 লাখ 2 লাখ চার্জ করবো। আর ফাইন্যান্সার যেহেতু লিখে দেয় না, মানে হচ্ছে তারা মানে হচ্ছে সঠিকভাবে কাজটা করছে না। বাট আমার মনে হয় যে স্টুডেন্ট এখন বুঝতে পেরেছে যে এইটার আসলে বেনিফিটটা কি। আমরা অবশ্যই কনসালটেন্ট হিসেবে এটা আমাদের দায়িত্ব না একটা স্টুডেন্টের এসওপি লিখে দেয়, আনলেস তার হচ্ছে এটা খুবই প্রয়োজন। সো আমরা যেটা করি যে আমরা স্টুডেন্টকে একদম A to Z কাউন্সেলিংটা দিই, তাদেরকে প্রত্যেকটা ডকুমেন্ট প্রিপারেশনের সময় মানে হচ্ছে আমরা হেল্প করি। সে নিজে প্রিপেয়ার করবে, কিন্তু আমাদের টিমের একজন না একজন তার সাথে সম্পূর্ণ প্রসেসে হচ্ছে লেগে থাকবে, এবং তাকে দেখিয়ে দিবে মানে হাতে কলমে যে কীভাবে লিখতে হয়। সো এই প্রসেসের মধ্যে দিয়ে যখন একজন স্টুডেন্ট যায়, তখন কিন্তু ইন্টারভিউটা সে সেভাবে কনফিডেন্টলি ফেস করতে পারে, এবং সেই অ্যান্সারগুলো সে কনফিডেন্টলি দিতে পারে। হোয়ারেস একটা স্টুডেন্টের যাকে হচ্ছে সে লিখে দিচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে, সেই জিনিসটা কিন্তু সে ওইভাবে মানে হচ্ছে মেজার করতে পারছে না, এবং সেভাবে কিন্তু রেসপন্স করতে পারছে না। দেখা গেল তাকে লিখে দিল খুব ভালো ইংলিশে, কিন্তু ইন্টারভিউ যখন নিচ্ছে তখন দেখছে যে তার ইংলিশ তার হচ্ছে এসওপির সাথে মিলছে না।
তো সেখানে কিন্তু একটা ডিসক্রিপেন্সিস ক্রিয়েট হয়ে যায়। সো বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট ইট অর দোজ থিংস, যে হচ্ছে আপনি যদি কাউকে দিয়ে এরকম 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে হচ্ছে সার্ভিস নিচ্ছেন, কিন্তু নেওয়ার পর যদি আপনি ঠিকমতো অ্যান্সার করতে না পারছেন, তখন কিন্তু দে উইল হ্যাভ ডাউট ইন দেয়ার মাইন্ড, এবং তারা কিন্তু আপনার উদ্দেশ্য নিয়ে এবং আপনার যে ডকুমেন্টেশন সেটার বিষয়টা নিয়ে কিন্তু তারা কনসার্ন হয়ে যাবে, যে ওয়েদার ইউ টুক সাম এক্সটার্নাল হেল্প অর নট। সো যদি আপনি এক্সটার্নাল হেল্পও নেন, আমি এটা বলছি না যে এটা হচ্ছে আপনি নিতে পারবেন না, অফকোর্স আপনি নিতে পারেন যদি আপনি চান, ইটস আপ টু ইউ। বাট আপনি নিলেও ইউ হ্যাভ টু মেক শিওর যে হু এভার হ্যাজ হেল্প ইউ ইন প্রিপেয়ারিং দিস ডকুমেন্টস, তারা আপনার সাথে বসে আপনাকে ফুল প্রসেসটাকে এক্সপ্লেন করে এবং আপনাকে সেই লেভেলে কম্পিটেবল করে তোলে, যেন হচ্ছে আপনি যেভাবে লিখেছেন সেভাবেই যেন আপনি হচ্ছে খুব কনফিডেন্টলি তাদেরকে সেই উত্তরগুলো দিতে পারেন। সো বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট ইট। এটা, এবং আপনাকে পরবর্তীতে জিজ্ঞেস করবে যে এই কোর্সটা কেন করতে চান। আমি এসওপির বেলা যেটা বলেছি, যখন আপনি এসওপিটা লিখছেন, এই কোর্সটা আপনি কেন করতে চান, দ্যাটস রিয়েলি কি, এবং বাংলাদেশে আপনি কী কী পড়াশোনা করেছেন এবং এইখানে কারিকুলামটা আপনি কী কী মানে এক্সপ্লোর করেছেন, সেই জিনিসটা তাকে বলতে হবে। আপনার যে উইলিংনেস, আপনার যে ইন্টারেস্ট, আপনার যে ডিজায়ার, সেটাকে হচ্ছে আপনি খুব ভালো মতো এক্সপ্লেন করতে হবে, যে তারা যেন বোঝে যে আপনি এখানকার কোর্স কারিকুলামটা জানেন, এই কোর্সের রিকোয়ারমেন্টটা সম্পর্কে জানেন, এবং আপনি সেই অ্যানালিসিসটা করে এসেছেন যে আপনি 100% শিওর যে এই কোর্সটা করলে আপনি বেনিফিটেড হবেন। তো এই বিষয়টাকে আপনি মাথায় রাখার চেষ্টা করবেন। আবার আবার আপনাকে জিজ্ঞেস করবো আপনার ফাইন্যান্সিয়ালস। আপনার এটা আসলে অনেক সময় সম্ভব না যে আপনার প্রত্যেকটা প্রভিডেন্ট ফান্ডের রেফারেন্স নাম্বার মনে রাখা, সঞ্চয়পত্রের রেফারেন্স নাম্বার মনে রাখা, ব্যাংক স্টেটমেন্টের অ্যাকাউন্ট নাম্বার মনে রাখা। আপনার সামনে যদি ডকুমেন্ট থাকে, লাকিলি, যদিও আমি এটা নিয়ে কথা বলেছি এর আগেও, যে আইরিশ এম্বাসি থেকে যেভাবে র্যান্ডমলি ফোন দেয়, এটা কখনোই একটা ভালো প্র্যাকটিস না। আমি একদম এটাতে স্ট্যান্ড বাই করি যে এটা কখনোই ভালো প্র্যাকটিস হতে পারে না। একটা মানুষের বাথরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে, একটা মানুষের মসজিদে যাওয়ার প্রয়োজন হতে পারে, একটা মানুষের বাজারে যাওয়ার প্রয়োজন হতে পারে, একটা মানুষ খেতে বসতে পারে। সো ইটস নট সামথিং যে একটা স্টুডেন্ট 24 ঘন্টা তার সাথে মোবাইল রাখবে। বাট স্টিল ইট ইজ হোয়াট ইট ইজ, তারা আপনাকে র্যান্ডমলি ফোন দিবে। সো আপনাকে মোবাইলটা কষ্ট করে সাথে রাখতে হবে, যদি আপনি লাকি হন, ডকুমেন্টগুলো আপনার সাথে থাকে। তারা যখন ফোন দিবে, আপনি যখন প্রথমের সেকশনটা বলছেন, আপনাকে ইন্ট্রোডিউস করছেন বা ইউনিভার্সিটি কেন, সেটা বলার সময় আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্ট সেটাকে আপনি ওপেন রাখবেন, যাতে হচ্ছে তারা যদি স্পেসিফিক কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সম্পর্কে জানতে চায় বা ফাইন্যান্সিয়াল ক্লারিফিকেশন সম্পর্কে জানতে চায়, আপনি যেন তাদেরকে বলতে পারেন। সেটা খুব ভালো হবে। যদি আপনার কখনো মনে না পড়ে, যেমন আমাদের একটা স্টুডেন্টের ক্ষেত্রে এই ইনসিডেন্স হয়েছে, তাকে জিজ্ঞেস করেছে কোনো একটা অ্যাকাউন্ট রেফারেন্স নাম্বার সম্পর্কে, তার অনেকগুলো অ্যাকাউন্ট সে সাবমিট করেছিল, বেশ অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির সে ছিল। তো সে হয়তো ওই পার্টিকুলারটা মানে মনে করতে পারেনি, তখন তার অ্যাপ্রোচটা ছিল যে আমি সরি, আই ক্যানট রিমেম্বার দ্যাট অ্যাট দ্য মোমেন্ট, বাট আমি আপনাকে সেইটার প্রুফ সেন্ড করবো। তো পরবর্তীতে কিন্তু সে সেই প্রভিডেন্ট ফান্ডের রিসিপ্ট, সেই রেফারেন্স নাম্বার অ্যান্ড এভরিথিং সে সেন্ড করেছিল, এবং ভিসা অফিস এটা অ্যাকসেপ্ট করেছিল। সো ডোন্ট ট্রাই টু মানে প্যানিক, যদি কোনো কিছু মনে না থাকে, জাস্ট টেল দেম দ্যাট আই ক্যান সেন্ড দোজ ডকুমেন্টস ইফ ইউ ওয়ান্ট। ঠিক আছে, যে আমি ফাইন্যান্সিয়াল রিলেটেড মানে বলছি, বাট ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট ইন এভরি স্টেপ। মানে তাকে ওই ইমপ্রেশনটা দেওয়া যাবে না যে ইউ আর নট শিওর, ইউ আর নট কনফিউজড। এটা দিলেই কিন্তু হচ্ছে ইট উইল ব্যাকফায়ার। ঠিক আছে, একটা আনফর্চুনেট ইভেন্ট হচ্ছে যদি কেউ কল মিস করে, তারা কল দিতে চায় না, যেটা তাদের দেওয়া উচিত ছিল। সো এটা নিয়ে আসলে আমি আর কি বলবো। আবার ইট ইজ হোয়াট ইট ইজ। যদি এই আনফর্চুনেট সিচুয়েশনে পড়ে যান, তাহলে তো আসলে কিছুই করার নেই। কিন্তু যদি আপনি দেখা গেল যে কল রিসিভ করেছেন, তারপর তার কথা শুনতে পাচ্ছেন না, বা আপনি এমন একটা জায়গায় আছেন যে হচ্ছে আপনি আহ, মানে হচ্ছে তার কথা ভালো মতো বুঝতে পারছেন না, জাস্ট রিকোয়েস্ট হিম ওর হার যে ক্যান ইউ প্লিজ হোল্ড অন ফর 2 মিনিটস, আই উইল জাস্ট গো টু এ কোয়াইট প্লেস অ্যান্ড দেন আইল স্পিক টু ইউ, ইফ দ্যাটস ওকে উইথ ইউ। মানে হচ্ছে এই যে এই রিকোয়েস্টটা আপনি তাকে করা ডিজার্ভ করেন। সো এই রিকোয়েস্টটাও করবেন। দেখা গেলো যে একটা জায়গায় আছেন, নেটওয়ার্ক প্রবলেম করছে, আপনি 1 মিনিট দূরে গেলে আপনি সেইখান থেকে মানে হচ্ছে একটা ভালো সিচুয়েশন থাকতে পারবেন। ট্রাই টু টেক দ্যাট অ্যাডভান্টেজ রাদার দেন তার ভাঙা ভাঙা কথাগুলো শুনে ভাঙা ভাঙা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটাই বলবো। অ্যান্ড সর্বোপরি আমি বলবো যে কনফিডেন্ট থাকার জন্য, যেমন হায়ার ডিপ্লোমাতে, আই ক্যান গিভ ইউ সাম স্পেসিফিক এক্সাম্পল। হায়ার ডিপ্লোমাতে আমাদের একজন স্টুডেন্ট এসেছে, তাকে যখন কল করলো, দে আর ভেরি স্যাটিসফাইড, এবং তারা কিন্তু তাকে তখনই বলে দিয়েছে যে ভিসা হবে। ওয়ারেজ আরেকটা ছেলেকে ফোন করলো, সে হেজিটেন্ট ছিল, তার ইংলিশে দুর্বলতা ছিল, সে কিন্তু ঠিকমতো উত্তর দিতে পারেনি, তখন কিন্তু তাকে বলছে ঠিক আছে, উইল লেট ইউ নো দ্য ডিসিশন। ফর্চুনেটলি সে ডিসিশনটা পেয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার ইন্টারভিউটা যদি খুব ভালো হয়, তারা কিন্তু তখনই একটা হিন্টস দিয়ে দেয় যে ঠিক আছে, ইউ উইল গেট এ রেসপন্স অন টুয়েসডে। মানে আপনি কিন্তু ইন্টারভিউ সেশনেই বুঝতে পারবেন যে তারা আপনার প্রতি স্যাটিসফাইড কিনা। সো আপনি সারা 4 থেকে 5 মাস শেষের আপনি অনেক এফোর্ট দিলেন, অনেক কষ্ট করলেন, কিন্তু ইন্টারভিউর ওই 5 মিনিটের পারফরমেন্স কিন্তু আপনার জন্য মেক ওর ব্রেক সিচুয়েশন হতে পারে। সো বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট ইট, অ্যান্ড চেষ্টা করবেন যে ইন্টারভিউর ওই 5টা মিনিট আপনার মানে সবচাইতে কনসেন্ট্রেশন দিয়ে, ইম্পর্টেন্স দিয়ে আপনি চেষ্টা করবেন যে ওই সময়টা যেন আপনি তাকে সেই সাপোর্টটা বা হচ্ছে তার যে রেসপন্সগুলো, সেগুলো যেন আপনি করতে পারেন। দিস ইজ রিয়েলি ক্রুশাল ফর ইউ। তো এই জিনিসগুলো ফান্ডিংয়ের কথা বললাম। ভিসা রিফিউজাল, যদি প্রিভিয়াস ভিসা রিফিউজাল নিয়ে জিজ্ঞেস করে, তখন বি অনেস্ট, মানে ডোন্ট ট্রাই টু হাইড অ্যান্ড সাইড।
ঠিক আছে? যে আপনি অনেস্টলি তাকে বলুন যে আমার এই প্রবলেমগুলো ছিল। আপনি বলবেন যে হচ্ছে আমার আগের বার আমি মানে হচ্ছে খুব বেশি একটা এক্সপিরিয়েন্স ছিলাম না। আমি কোনো ওইভাবে রিসার্চও করিনি। কিন্তু এবার আমি মোর কনফিডেন্ট। আগের বার দেখা গেল যে আপনি একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করেছেন যেটা টিউশন ফি অনেক বেশি ছিল। আপনার ফান্ডিং এর সাথে তারা হচ্ছে কন্ট্রাডিকশন দেখিয়েছিল আগের বার। এবার বলবেন যে আমি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করছি সেটার হচ্ছে ফান্ডিং রিকোয়ারমেন্ট অতটা বেশি না। তো সেজন্য আমি কনফিডেন্ট এনাফ যে আমি হচ্ছে শেষ করতে পারবো। তো এই বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে। আর কি বিষয় আসতে পারে? আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা তারা যেটা বললাম যে আপনার দেখা গেলো আপনি ডুওলিঙ্গোতে 140, বা আইএলটিএস এ হচ্ছে 7.5, স্পিকিং এ আছে 7। ঠিক আছে? সো আপনাকে ওইভাবেই মেক শিওর করতে হবে যে আপনি যখন কথা বলছেন তার সাথে, আপনি সেই রিফ্লেকশনটাই তাকে দিচ্ছেন। যে হ্যাঁ, আমি ইংলিশে ভালো, আমি হচ্ছে ইংলিশে তার সাথে ভালো মতোই কথা বলেছি। আমি শুনেছি এটা, আই এম নট 100% শিওর যে বাংলাদেশ থেকে অনেকে ডুওলিঙ্গোতেও হচ্ছে হয়তোবা কোনো মানে সাহায্য নেন। ইউ নো হোয়াট আই মিন। সো এই জিনিসটা কখনোই করবেন না। একটা স্টুডেন্ট যদি কারো সাহায্য নিয়ে ডুওলিঙ্গো টেস্ট দেয়, পরবর্তীতে যদি ভিসা অফিসার এটা দেখে যে তার ডুওলিঙ্গো টেস্টের সাথে তার যে ইন্টারভিউ মানে হচ্ছে স্পিকিং যে এক্সপিরিয়েন্স বা হচ্ছে স্পিকিং যেটা মিলছে না, তখন কিন্তু সে ইমিডিয়েটলি ডাউট করবে যে সে কি আসলেও ডুওলিঙ্গোটা দিয়েছিল না হচ্ছে সে কারো হেল্প নিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা সম্পূর্ণভাবে মানে হচ্ছে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। এটা আমি শুনেছি। এই এক্সপিরিয়েন্স হচ্ছে আমি কয়েকটা গ্রুপে শুনেছি। এটা কখনোই করতে যাবেন না। আপনার যে ডকুমেন্টগুলো আছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এবং আপনার একাডেমিক ডকুমেন্ট, যদি কেউ আপনাকে করে দিতে চায়, ইটস ভেরি আনফরচুনেট। এবং আমি আসলে আনফরচুনেট এই জন্যই বলছি যে বাংলাদেশি স্টুডেন্টরা ভিসা পাচ্ছে না। এটা কারণ শুধু কিন্তু স্টুডেন্টরাই না। এটা কারণ হচ্ছে যদি কোনো এজেন্সি এই ধরনের প্রতারণা করে থাকে, যে কোনো ডকুমেন্ট বানিয়ে দেওয়া, কোনো ফেক ডকুমেন্ট তৈরি করে দেয়, এগুলো কিন্তু তারা স্ক্যান করে খুব সহজে বের করতে পারে। একজন দুজন হয়তো পার পেয়ে যায়, কিন্তু এটা কিন্তু তাদের রেকর্ডে থাকে। আপনার রেকর্ডটা যদি তাদের বুকে চলে যায়, তারা কিন্তু আপনাকে আজীবনের জন্য হচ্ছে ব্যান করবে। এটা মাথায় রাখবেন এবং আপনি অন্য দেশেও যেতে পারবেন না। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। কেউ যদি আপনাকে প্রলোভন দেখায় যে আমি ব্যাংক স্টেটমেন্ট করে দিব, আমি এইটা করে দেবো, এটা করবো, সার্টিফিকেট করে দিব, ঠিক আছে? প্লিজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার। আপনি যদি লাকি হন আপনি পার পেয়ে যাবেন। আপনি যদি আনলাকি হন, এই একটা ভুল ডিসিশনের জন্য আপনি সারা জীবন রিগ্রেট করবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আমি এই জিনিসগুলো এই জন্যই বলছি, কারণ আই নো ভেরি ওয়েল। আমি এখানে ইউনিভার্সিটি যে ইন্টারন্যাশনাল অফিস, ওদের সাথে আমার রেগুলার কথা হয়। আমি আমার মানে কাজের পাশাপাশি যখনই সময় পাই ওদের সাথে আমি মিটিং করি। প্লাস হচ্ছে ওরাও আমাকে ভিসা অফিসে ইনসাইড দেয়। ইটস ভেরি আনফরচুনেট যে আইরিশ এম্বাসি ইন দিল্লিতে যেটা আছে, বা আইরিশ এম্বাসি ইন জেনারেল, বাংলাদেশ থেকে এই কেসগুলো পেয়েছে। আপনার ফেক ডকুমেন্ট, ফেক সার্টিফিকেট, ফেক ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার অনেক কিছু পেয়েছে। ঠিক আছে? সো আমি এটা বলতে চাই না, যেহেতু আমি নিজেও বাংলাদেশি, এগুলো বলতে আমার লজ্জা লাগে। কিন্তু হচ্ছে এটা যেটা ট্রুথ, দ্যাট হ্যাজ টু বি স্পোকেন। এবং এটাকে প্রিভেন্ট করাটা প্রয়োজন। এটা এখানে দুই পক্ষেরই দায় আছে। যে এজেন্সিগুলো এগুলো করে, আমি জানি না কারা করছে, হয়তো জানলেও আমি বলবো না। কিন্তু এর পাশাপাশি জানলে বলবো না বলতে আমি গ্রুপে দেখেছি, মানে দু একটা এজেন্সির নাম আপনার গ্রুপে গেলে দেখতে পারবেন। কিন্তু যারা ইন্ডিভিজুয়াল লেভেলেও এই এজেন্সিগুলোর কাছে যান, তাদেরও আমি মনে করি এটাতে দায় বর্তায়। যে আপনারা জানেন যে এখানে একটা আপনি সঠিক কাজ করছেন না। সো এটা জেনে শুনে যখন যাচ্ছেন, আপনি শুধু এজেন্সিকে দোষ দিতে পারেন না, আপনি আপনার নিজেকেও আপনার দোষ দিতে হবে। সো ওই লেভেলের অনেস্টিটা আপনি রাখবেন। কারণ আপনি যদি ভিসা হয়েও যায় আপনার কোনো কারণে, আপনি লাকিলি আপনি কিন্তু পরে যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য আপনি একটা খুব বাজে একটা ইমপ্রেশন রেখে যাচ্ছেন, যদি তারা কখনো আপনার কেসটাকে ফিগার আউট করতে পারে। এবং জাস্ট এটা জেনে রাখুন, তারা যদি কখনো আপনারটা ফিগার আউট করতে পারে, নো ম্যাটার আপনি 1 বছর হয়ে গেল এখানে, 2 বছর হয়ে গেল না 5 বছর, যদি কখনো আপনারটা ফিগার আউট হয়, আপনাকে কিন্তু তারা ডিপোর্ট করে দেবে। এই জিনিসটা মাথায় রাখবেন। সো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। আমি এসওপি ইন্টারভিউ নিয়ে বললাম। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে, অফকোর্স আপনারা আমাদের গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, ফাইন্যান্সের পেজে জিজ্ঞেস করতে পারেন। অ্যান্ড হচ্ছে আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার জন্য। সেপ্টেম্বর 2025 ইনটেকে যারা ইন্টারেস্টেড আয়ারল্যান্ডে আসার জন্য, ইউকেতে যাওয়ার জন্য, তারা অফকোর্স আমাদের টিমের সাথে কথা বলবেন এবং টিম থেকে অবশ্যই চেষ্টা করা হবে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।